সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে আইসিটি বিষয়ে সংখ্যা পদ্ধতি অংশটা পড়াবো। সংখ্যা পদ্ধতি অংশ পড়তে গেলে শুরুতেই আমরা পড়ব সংখ্যা কি। তাহলে সংখ্যা হচ্ছে কোনো মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন যা দ্বারা কোনো গণনার কাজ করা হয়। এই পদ্ধতিটা এইটাই হলো সংখ্যা। আচ্ছা, সংখ্যা দিয়ে আমরা কি করি? মূলত গণনার কাজ করি। আর সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝবো? সংখ্যা পদ্ধতি হলো কোনো মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন লিখে প্রকাশ করার পদ্ধতিটাই হলো সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? আচ্ছা, সংখ্যা পদ্ধতি তার উপস্থাপন এবং প্রকাশের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি পজিশনাল, আর একটা হলো নন পজিশনাল। পজিশনাল কোনটা? একটা হলো কি পজিশনাল, আরটা হচ্ছে নন পজিশনাল। এটা কি নন পজিশনাল। পজিশনাল কাকে বলে? পজিশনাল সংখ্যা হলো যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন, বেস বা ভিত্তি এবং স্থানীয় মান আছে তাকে বলা হবে পজিশনাল সংখ্যা পদ্ধতি। কি কি থাকবে পজিশনাল সংখ্যা পদ্ধতি? থাকবে হলো মৌলিক চিহ্ন থাকবে, আরটা কি থাকবে? বেস বা ভিত্তি থাকবে, আরটা কি থাকবে? স্থানীয় মান থাকবে। তাহলে যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন, বেস বা ভিত্তি এবং স্থানীয় মান থাকবে তাকে বলবো আমরা কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে উদাহরণ হিসেবে আমরা কি করব? উদাহরণ হিসেবে আমরা বলবো দশমিক সংখ্যা পদ্ধতি একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে বাইনারি একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, অক্টাল একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরটা হচ্ছে হেক্সাডেসিমাল একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, তাহলে সংখ্যা পদ্ধতি আসলে কয় ধরনের আমরা এর মধ্যে জেনে ফেললাম। একটা হচ্ছে দশমিক। এই সংখ্যা পদ্ধতি অংশে আমরা পড়বো 4 ধরনের সংখ্যা পদ্ধতি। একটা হলো দশমিক, একটা বাইনারি, একটা অক্টাল, একটা হচ্ছে হেক্সাডেসিমাল। আচ্ছা, তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলবো? যার মৌলিক এই যে এইখানে যে তিনটা শর্ত আছে, মৌলিক চিহ্ন, বেস বা ভিত্তি এবং স্থানীয় মান থাকবে, সেটা হলো পজিশনাল। আর যার এই উপরের এই তিনটাই কি নেই, বা এই তিনটা নেই, যেমন মৌলিক চিহ্ন নেই, বেস বা ভিত্তিও নেই এবং স্থানীয় মানও নেই, তাকে বলবো কি নন পজিশনাল। নেই তাকে বলবো নন। উদাহরণ হিসেবে আমরা কি বলবো নন পজিশনালের? উদাহরণ হিসেবে বলবো প্রাচীন হায়ারোগ্লিফিক্স সংখ্যা। প্রাচীন হায়ারোগ্লিফিক্স সংখ্যা হচ্ছে নন পজিশনাল। ঠিক আছে? তাহলে আমরা পজিশনাল এবং সংখ্যা উপস্থাপনের উপর ভিত্তি করে যে সংখ্যা পদ্ধতি দুই ধরনের, পজিশনাল এবং নন পজিশনাল, এটা আমরা জানলাম। আচ্ছা, এখন যদি বলি সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় ধরনের, তাহলে আমরা কি বলবো? পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 ধরনের। এই যে এখানে লিখেছি আমি, দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন যদি আমাকে বলা হয় যে পজিশনাল সংখ্যা পদ্ধতির এখন যদি বলা হয় যে পজিশনাল, বিভিন্ন যে পজিশনাল সংখ্যা পদ্ধতি তার মৌলিক চিহ্ন, বেস এবং ভিত্তি লিখো। তাহলে পজিশনাল মৌলিক বিভিন্ন 4 ধরনের সংখ্যা পদ্ধতির মধ্যে একটা হচ্ছে কি দশমিক, একটা হলো কি বাইনারি, একটা হলো অক্টাল, একটা হচ্ছে হেক্সাডেসিমাল। এটা কি সংখ্যা পদ্ধতির নাম। আর এখানে লিখবো আমি কি মৌলিক চিহ্ন, আর এটা হচ্ছে বেস বা
ভিত্তি। আচ্ছা, দশমিকের সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন 0 1 2 3 4 5 6 7 8 9। এটা দশমিকের মৌলিক সংখ্যা হলো এগুলা মৌলিক চিহ্ন। তাহলে এটার বেস বা ভিত্তি কত? এখানে মৌলিক। আচ্ছা, এখন আমি বলতে পারি পূর্ণ সংখ্যার বেস বা ভিত্তি কি বলতে কি বুঝি। তাহলে সম্পূর্ণ সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত যে মৌলিক সংখ্যা আছে, ওই মোট মৌলিক সংখ্যাটাই হলো তার বেস বা ভিত্তি। তাহলে এখানে দশমিকের মৌলিক সংখ্যা কয়টা বা মৌলিক চিহ্ন কয়টা? 0 থেকে 9 পর্যন্ত কয়টা? 10টা। তাহলে তার বেস বা ভিত্তি কত? 10। বাইনারি মৌলিক সংখ্যা হলো 0 এবং 1, তাহলে তার বেস বা ভিত্তি কত? 2। অক্টালের মৌলিক সংখ্যা 0 1 6 5 6 7, তাহলে তার বেস বা ভিত্তি কত? 8। হেক্সাডেসিমেলের 2 3 4 5 6 7 8 9 A B C D E F, তাহলে তার বেস বা ভিত্তি কত? 16। তাহলে আমার হলো বিভিন্ন সংখ্যা পদ্ধতির, এটা কি হলো বিভিন্ন সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন এবং তার বেস বা ভিত্তিগুলো আমার জানা হলো। ঠিক আছে, আমরা জানতে পারলাম। এখন আমরা করব, যদি বলা হয় যে এখানে 4 ধরনের সংখ্যা পদ্ধতি আমরা পড়লাম, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তোমাকে যদি বলা হয় যে আমরা দৈনন্দিন জীবনে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, তাহলে তুমি বলবা যে আমরা দৈনন্দিন জীবনে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, তাই তো? আচ্ছা, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার কোন সংখ্যা পদ্ধতিতে কাজ করে? কম্পিউটার তোমরা এর মধ্যে হয়তো জেনে থাকতে পারো যে কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতিতে কাজ করে। এখন যদি প্রশ্ন করি যে কম্পিউটার কেন বাইনারি পদ্ধতিতে কাজ করে, দশমিক পদ্ধতি বা অন্য সংখ্যা পদ্ধতিতে নয় কেন, তাহলে তুমি কি উত্তর দিবে? উত্তর হলো কম্পিউটার একটা কি ইলেকট্রনিক যন্ত্র। যে কোনো ইলেকট্রনিক যন্ত্রেরই কি হয়? দুইটা দিক আছে, একটা বিদ্যুৎ উপস্থিত, অনুপস্থিত। বিদ্যুৎ উপস্থিত কি? বিদ্যুৎ উপস্থিত, এটা কি? অনুপস্থিত। অনুপস্থিত। আরটা কি? সুইচ অফ। আবার সুইচ অনও থাকতে পারে, আবার অফও থাকতে পারে। বিদ্যুৎ ভোল্টেজ কি? হাইও থাকতে পারে, আবার লোও থাকতে পারে। ঠিক আছে, একটা ম্যাগনেটিক কোর, ম্যাগনেটিক কোর কি থাকতে পারে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজও থাকতে পারে, আবার এন্টি ক্লকওয়াইজও ম্যাগনেটাইজ থাকতে পারে। এন্টি ক্লকওয়াইজ ম্যাগনেটাইজ থাকতে পারে। তাহলে দেখো, যেহেতু একটা কম্পিউটার একটা ইলেকট্রনিক যন্ত্র, তাহলে যে কোনো ইলেকট্রনিক যন্ত্রের দুইটা দিক আছে, বিদ্যুৎ উপস্থিত, অনুপস্থিত, সুইচ অফ অন, বিদ্যুৎ ভোল্টেজ হাই লো, বিদ্যুৎ পজিটিভ নেগেটিভ, বা যদি কোনো শর্ত হয় তাহলে শর্তটা কি? ট্রু অথবা ফলস। তাহলে এইসব কারণে কম্পিউটার কি হয়, সার্কিট ডিজাইন করার জন্য কি হয়, 0 এবং 1 দুইটা দ্বারা, যদি বাইনারি সংখ্যা দুইটা দ্বারা সার্কিট ডিজাইন করি, তাহলে সার্কিট ডিজাইনটা অপেক্ষাকৃত কি হয়, সুবিধাজনক হয়। আর দশমিক পদ্ধতিতে যে অসম্ভব তা না, কিন্তু দশমিক পদ্ধতির কয়টা অবস্থা? 0 থেকে 9 পর্যন্ত 10টা অবস্থা। এই 10টা অবস্থা দ্বারা সার্কিট ডিজাইন করাটা অপেক্ষাকৃত একটু জটিল হয়, যারা দশমিক বাইনারি পদ্ধতিতে অপেক্ষাকৃত বেশি সহজ হয়। এইসব নানাবিধ কারণে কম্পিউটার ডিজাইন করার জন্য বাইনারি সংখ্যা পদ্ধতিটা বেছে নেওয়া হয়। ঠিক আছে, তাহলে আমরা কি জানবো যে কম্পিউটার ডিজাইন করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? কম্পিউটার ডিজাইন করার জন্য বাইনারি পদ্ধতিটা, সংখ্যা পদ্ধতিটাই ব্যবহার করা হয়, এবং কেন ব্যবহার করা হয় এটা আমরা জানলাম। আচ্ছা, এখন আমরা জানবো যে এই কম্পিউটার যে বাইনারি পদ্ধতি 0 এবং 1, এই বাইনারি পদ্ধতির 0 এবং 1 প্রতিটি সংখ্যাকে কি বলা হয়? একটা বিট বলা হয়। যেমন 0 একটা বিট, 1 একটা বিট। তাহলে বিট কি? যদি বলি বিট কি, তাহলে আমরা কি বলবো? বিট কি বলবো? 0 এবং 1 এর প্রতিটি সংখ্যাই হলো এক একটা বিট। কি? 0 এবং 1 বিট কি? তাহলে বিট হলো 0 এবং 1, 0 একটা বিট, 1 একটা বিট।
তাহলে প্রতিটা সংখ্যা হলো একটা বিট। আর যদি বলি বাইট কি, বাইট এরকম 0 এবং 1 দ্বারা যদি 8টা বিট হয়, মানে 8টা বিটে যদি কোনো সংখ্যা বা কোনো অক্ষর প্রকাশ করা হয়, তখন ওইটাকে বলবো 1 বাইট। অর্থাৎ 8 বিটে হবে 1 বাইট। একটা বাইট লিখতে কয়টা বিট লাগবে? 8টা বিট লাগবে। আচ্ছা, এখন আসো অক্ষর বা চিহ্ন এগুলো লিখতে গেলে কমপক্ষে কয় বাইট লাগে? একটা অক্ষর লিখতে গেলে বা সংখ্যা চিহ্ন এগুলো লিখতে গেলে কমপক্ষে 1 বাইট লাগে। অর্থাৎ প্রতিটা অক্ষর সংখ্যা চিহ্ন লিখতে গেলে 8 বিট প্রয়োজন কমপক্ষে, তাই না? আচ্ছা, এখন যদি বলা হয় নিবল কি, নিবল কি? নিবল হলো একটা বাইট হলো 8টা বিট, ঠিক আছে? যেমন 0 1 0 1 1 1 0, এখানে কয়টা বিট হলো? 8টা বিট। তাহলে এটা কি হলো? এটা হলো পুরোটা হলো একটা বাইট, আর প্রতিটা সংখ্যা হলো বিট, আর এই পুরোটা হচ্ছে একটা বাইট। আর 1 বাইটের অর্ধেক, তাহলে এটার অর্ধেক কত? এইটুকু। এই 1 বাইটের অর্ধেককে কি বলা হবে? 1 নিবল বলা হবে, নিবল বলা হবে। অর্থাৎ তাহলে একটা নিবল হইতে গেলে কয়টা বিট লাগে? 4টা বিট আমার প্রয়োজন, ঠিক আছে? এখন আমরা যদি বলি যে কম্পিউটার দশমিক সংখ্যা পদ্ধতিকে বাইনারিতে, অক্টাল এবং হেক্সাডেসিমেলে তার সমতুল্য মানে প্রকাশ করে। অর্থাৎ যদি 0 থেকে 16 পর্যন্ত দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে পরিণত করো। হেক্সাডেসিমেলে পরিণত করো। এটা মনে করো দশমিক, এটা হলো বাইনারি, এটা হলো অক্টাল, এটা হলো হেক্সাডেসিমেল। এটা কি দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল 16টা সংখ্যা লিখবো। তাহলে দেখো দশমিকের 0 থেকে 16 পর্যন্ত সংখ্যা আগে লিখে নিই। 0 1 2 3 4 6 7 8 9 10 11 12 13 14 15 লাগবে 16, ঠিক আছে? আচ্ছা দেখো বাইনারিতে কি হবে? যেটা দশমিকে 0 সেটা বাইনারিতেও 0, দশমিকে যেটা 1 বাইনারিতে 1, দশমিকে যেটা 2 বাইনারিতে সেটা কত? 10। কারণ 10 বাইনারিতে মৌলিক সংখ্যা দুইটাই 0 এবং 1, বাকি সংখ্যাগুলো এই 0 এবং 1 দিয়েই হইতে হবে। কারণ 1 এর মান যদি 1 হয়, 1 এর পর 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত কোনো কি 0 এবং 1 নাই, পরে আছে 10, এই জন্য হয়েছে 10, পরে 3, পরে হবে 11, কারণ এখানে 0 এবং 1 সংখ্যাগুলাই আছে। পরে 11 পরে কি 12 13 এগুলো কম করে 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 99 পর্যন্ত কোনো সংখ্যা আসবে না, পরে আসবে 100। এই জন্য পরে লিখবো আমি 100। 100 পরে কি লিখবো? 101। পরে লিখবো তাহলে 110। 110 এর পরে কি 111। দেখো সবগুলাই 1 হয়ে গেছে। যখন এইখানে দেখো একটা 1 হয়েছিল তখনই কি পরে 2 ডিজিটে হয়ে গেছে। এখানে দুইটা 1 যখন হয়েছিল তখন 3 ডিজিটে হয়ে গেছে। এখানে 3টা 1 হয়েছে তখন 3টা 0 হয়ে ডিজিটারটা বেড়ে গেল, ঠিক আছে? তাহলে দেখো 1 0 0 1, পরেরটা কি হবে? 1 0 10, পরেরটা 0 11, পরেরটা 11 হওয়ার পরে কি 100 হয়? তাহলে
তাহলে 1100, পরেরটা 1101, পরে 1110, পরে এটা পরে কি হবে, 1 লিখে দেখো 4টে 1 হয়ে গেছে, তাহলে 4টা 0 আর একটা ডিজিট বের গেল, তাহলে কত হলো 10,000 হয়ে গেল। আচ্ছা, তাহলে এইগুলো 0 থেকে আমি 16 পর্যন্ত দশমিক সংখ্যাটাকে বাইনারিতে পরিণত করে দেখালাম। এখন আছে অক্টালে যাব। এখন তাহলে অক্টালের মৌলিক সংখ্যা কি 0, পরে আছে কি 1 2 3 4 5 6 7, তাহলে অক্টালের মৌলিক সংখ্যা হয়ে গেল 7 পর্যন্ত। পরে তো অক্টাল তো 8 নেই, তাহলে এখন আমি কি লিখবো, 8 না লিখে কি লিখবো, 9 লেখা যাবে না, 8 লেখা যাবে না, কারণ মৌলিক সংখ্যার মধ্যে 8 9 নাই। পরে লিখবো আমি 10, পরে কি লিখবো 11, পরে লিখবো আমি 12 13 14 15 16 17। এখন কিন্তু 18 লেখা যাবে না, কারণ অক্টালের মৌলিক সংখ্যার মধ্যে 8 নাই। 19ও লেখা যাবে না, লেখা যাবে কি 20। ঠিক আছে। আচ্ছা, এখন যাব হেক্সাডেসিমালে। তাহলে হেক্সাডেসিমালের মৌলিক সংখ্যা কত, 0 1 2 3 4 5 6 7 8 9, পরে আছে কি a b c d e, তারপরে আছে f। এই হলো হেক্সাডেসিমালের মৌলিক সংখ্যাগুলো। এখন f এর পরে কি সংখ্যা হবে, কারণ মৌলিক সংখ্যার পরে সবচেয়ে ছোট সংখ্যাটা হবে কি 9 পর্যন্ত লিখছিলাম, লিখে আমি a b c d e f পর্যন্ত লিখে আসছি। এখন আমি লিখবো 10, আর আরো যদি থাকতো আমি তাহলে আমি 11 12 এরকম করে লিখে যেতাম। এখানে যদি আরো সংখ্যা থাকতো অক্টালের, তাহলে আমি 21 22 এরকম করে লিখে যেতাম। এইগুলো সেম একইভাবে। তাহলে 0 থেকে 16 পর্যন্ত দশমিক সংখ্যাকে বাইনারিতে, অক্টালে এবং হেক্সাডেসিমালে আমি পরিণত করে দেখালাম। একটা কিসের মাধ্যমে দেখালাম, একটা ছকের মাধ্যমে দেখালাম। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর। মানে কি রূপান্তর, মানে কি এক ধরনের সংখ্যা পদ্ধতি থেকে আরেক ধরনের অন্য যে কোনো ধরনের সংখ্যা পদ্ধতিতে পরিণত করা, এটা হলো রূপান্তর। যেমন দশমিকে আছে সংখ্যা পদ্ধতি, দশমিকটাকে বাইনারিতে বানানো, দশমিকটাকে অক্টাল বানানো, দশমিক থেকে হেক্সাডেসিমাল বানানো, এরকম করে এক ধরনের সংখ্যা পদ্ধতিকে আরেক ধরনের সংখ্যা পদ্ধতিতে যখন আমি পরিণত করব, এটাই হলো সংখ্যা পদ্ধতির রূপান্তর। এরপরে আমরা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর।